আজলান ব্যস্ত ভঙ্গিতে সদর দরজার দিকে এগোতে এগোতে ফোনের ওপাশের জনকে বলে গেল, দ্রুত গাড়ি নিয়ে বের হও, ওনাদের শ্যামবাজার থেকে গাড়িতে তুলবে। হ্যাঁ দ্রুত যাও, সোজা বাড়ি নিয়ে আসবে। এখানে আগে কখনো আসেনি, আমার নাম বললে হয়ে যাবে। ওকে, কোনো সমস্যা হলে আমাকে জানাও। রমলা চাচি টি টেবিলটা সাজাচ্ছে, ডোডো তার গাড়িতে বসে আছে চুপচাপ, গাড়ির রিমোটটা নিয়ে খেলছে। আজলান ওকে সাদা টি শার্ট পরিয়ে দিয়েছে গোসল করিয়ে, বেবি লোশনও মাখিয়েছে। হঠাৎ কপালের এক পাশে কালো টিপ দেখে চেঁচিয়ে উঠতেই আম্বিয়া বেগম ছুটে এসে বলল, নজর পড়বে তাই দিয়েছি খোকা, রাগারাগি করিস না এটা নিয়ে। এসবে নজর কাটে কে বলেছে তোমাকে? এক্ষুনি তোলো। আম্বিয়া বেগম ডোডোকে কোলে নিয়ে চলে গেলেন। আজলান আইজার ঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিথিকে আর আইজাকে দেখল। আইজাকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে চুল বাঁধছে তিথি। ফোনে কল আসায় আজলান ব্যস্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। আতিফা এসেছে ওর ছেলে মেয়ে নিয়ে, ওরা ডোডোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ডোডো তাদেরকে পেয়ে গলা ফাটিয়ে চিৎকার করে করে খেলছে। তিথি আইজাকে রেডি করিয়ে মেহমানদের অপেক্ষায় ঘুরঘুর করছে, আর ড্রয়িং রুমে সামির, আভিরা আর ডোডোর খেলা দেখছে। ডোডো মাকে দেখা মাত্রই ফোকলা হেসে হাত দুটো মাথার উপর তুলে ডাকলো, আম্মা তুত্তু। তিথি হাত দেখিয়ে বলল, মাইর দেব। ডোডো কান্নার সুর তুলে হাত বাড়িয়ে ডাকলো। তিথি হেসে বলল, যাব না। দরজার কলিং বেল বেজে উঠতেই তিথি মাথায় শাড়ির আঁচল তুলে দৌড়ে গেল। দরজা খুলতেই দেখলো জারিফ দাঁড়িয়ে, এক হাতে অনেকগুলো মিষ্টি আর সন্দেশের কার্টুন, অন্য হাতে মিষ্টি দইয়ের হাঁড়ি। তিথি বলল, আপনি পাত্রপক্ষ এসেছে? আম্বিয়া বেগম এসে বলল, এই ছেলে, তুমি এতদিন পরে এলে? এতদিন কই ছিলে? আমার এমবিএ ফাইনাল পরীক্ষা চলছিল আন্টি। তোমার আম্মা আব্বা কেমন আছে? ভালো আছে। মেহমান চলে এসেছে? জারিফ উত্তর দিল। হ্যাঁ, স্যারের সাথে আসছে। আজলান মেহমান নিয়ে বাড়িতে প্রবেশ করা মাত্রই আম্বিয়া বেগম এবং আফতাব শেখের সাথে পরিচয় করিয়ে দিল। জারিফকে এক কোণায় দাঁড়িয়ে ডোডোকে কোলে নিয়ে আদর করতে দেখে বলল, মঈন, তুমি আজ আমাদের সাথে রাতে খাবে। আজ কোনো না শুনতে চাই না। কিন্তু স্যার। কোনো কিন্তু না। ডোডো জারিফকে বলল। তুত্তু। আজলান চলে যাচ্ছিল, ডোডোর কথা শুনে থেমে গিয়ে ফিরে চাইল, বলল, বাবু কি বলছে? বুঝতে পারছি না স্যার। কি চাই বাবা? আম্মা তুত্তু। আজলান দাঁত কিরমির করে বলল, বোকা মহিলা, সাজগোজে খপ্পরে পড়ে বাচ্চাকে খাওয়াতে ভুলে গেছে। তিথির কাছে নিয়ে যাওয়ার পর সে দেখল তিথি সন্দেশ খাচ্ছে। আজলান বলল, ওর খিদে পেয়েছে, খেতে দাও। তিথি ডোডোর মুখে সন্দেশ ভেঙে পুড়ে দিয়ে বলল, অসম্ভব, শাড়িতে পিন করেছি, এখন ওকে খাওয়াতে গেলে অনেক সমস্যা। আজলান শক্ত গলায় বলল, ওর খিদে পেয়েছে মেহবুব, শেষবার খাইয়েছো কখন? তিথি ডোডোকে কোলে নিয়ে ফেলল। মনে নেই বলে ডোডোর গালে আলতো করে চড় দিতে দিতে বলে গেল, এই বেয়াদব ছেলে, তোর খিদে লাগলে আমাকে বলবি, তোর বাপকে বলিস কেন? তোর বাপের তুত্তুর গোডাউন আছে? হ্যাঁ, আর বলবি তোর বাপকে মিষ্টি খাবি, সন্দেশ খাবি, দুধ পাউরুটি খাবি নাকি আঙ্গুর খাবি? আচ্ছা দই খাবি? ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তিথি তার দিকে চোখ রেখে আদুরে ঠোঁট দুটোর উপর চুমু দিয়ে বলল, চাইয়া থাকোস কেন? কি কবি ক? ডোডোর ঠোঁট লম্বা করে বলল, তুত্তু। তিথি কপালে চড় মারতে মারতে বলল, ও জ্বালা রে জ্বালা। ডোডো কপালে হাত রেখে মায়ের দিকে চেয়ে রইল। তিথি তার কাণ্ড দেখে বলল, হাসতে হাসতে বলল, তোর কিসের এত দুঃখ যে কপালে হাত দিচ্ছিস? তুত্তু খাওয়া আর হাগুমুতু ছাড়া তো আর কোনো কাজ আছে তোর? ডোডো গলা টেনে দুঃখের সাথে ডাকলো, আম্মা। মাকে কি করে পটাতে হয় ভালো করে শিখে গিয়েছিস তুই। আইজাকে তার ঘরে দেখতে এলো বরের মা, ভাবি আর বোন। আইজার সাথে অনেক কথাবার্তা বলার পর তিথির সাথেও বলল। তারপর আম্বিয়া বেগম আর আতিফার সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ল। তিথি সেই ফাঁকে আইজাকে বলল, তুমি ওই মদনটাকে পছন্দ করো?
ওই মদন দেখো ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। জারিফকে দেখিয়ে দিল তিথি। আইজা তাকে দেখার সাথে সাথে জারিফও চোখ তুলে তাকালো। চোখ সরিয়ে নিতেই তিথি বলল, মা গো মা, কেমন করে চোখ সরিয়ে নিল? এ তো উল্টো তোমার উপর রাগ দেখাচ্ছে ননদিনী। তুমি ওকে বলনি আমাকে আজকে পাত্রপক্ষ দেখতে আসছে? আইজা গলায় জোর দিয়ে বলল, না। বেশ শালা, এই জন্যই তো মেজাজ হট। এই দেখছি ফাটা কেষ্টর চাইতে কোনো দিক দিয়েই কম নয়। থাকবে, এই কালা বিলাইয়ের চাইতে ধলা বিলাই ভালো, তাকে বিয়ে করে নাও। আমিও এক কালা বিলাইকে ছেড়ে ধলা বিলাইকেই বিয়ে করেছি। বর্তমানে আমি এক বাচ্চার মা, মোটামুটি ভালোই আছি। টাকা পয়সা ধন দৌলতার মহব্বতের অভাব নেই, তুমিও করে ফেলো। ডোডো বলল। না না না। তিথি বড় বড় চোখ পাকিয়ে বলল, তুই না বলছিস কেন? তুই কি বুঝিস? ফুপ্পির পক্ষ নিচ্ছিস? তুই দাঁড়িয়ে দিবি বিয়ে? কথা বলতে পারিস না ভালো করে, আবার প্রতিবাদ করিস ব্যাঙের বাচ্চা ব্যাঙ। ডোডো হাতের তালু দিয়ে ঠাস করে মারল তিথির নাকে। তিথি বলল, দিলি তো নাকটা চ্যাপটা করে। ডোডো ঝুঁকে এসে তার নাকটাতে গাল বসিয়ে কামড়ে দিতে চাইল। তিথি তাকে সরিয়ে দিতে গিয়ে হাসতে হাসতে বলল, তোর বাপ নাক কাটা বউয়ের সাথে একদিনও সংসার করবে না রে ডোডো। তিথি হাসার ফাঁকে দেখলো আইজা কাঁদছে। সে হাসা থামিয়ে দিল। আইজা গাল মুছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বড় সড়ো করে একটা দম ফেলে বলল, এত কিছু বুঝি না। থার্ড পার্সনের সাথে তোমার ভাই সংসার করছে, এক বাচ্চার বাপ হয়েছে, তো কোনো কিছু কি আটকে আছে? নেই বলছো? তোমাদের মধ্যকার এত ঝামেলা, মনোমালিন্য, এত এত অমিলের মধ্যে মানিয়ে চলার চেষ্টা, প্রতিনিয়ত দুজনের কাছ থেকে দুজন ছিটকে পড়তে পড়তে আবারও সংসার নামক কেন্দ্রবিন্দুতে এসে থমকে যাও। তুমি বলো না তোমরা আটকে নেই? তিথি জবাব দিতে পারল না। আইজা বলল, দিন শেষে না তুমি সুখী? না ভাইয়া, তোমরা জাস্ট মানিয়ে চলছো, আর কিছুই না। তিথি ডোডোকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। চাওয়া পাওয়ার হিসেবে সবসময় সবার প্রাপ্তির খাতাটা কি আসলেই পরিপূর্ণ থাকে? আইজাকে পাত্রপক্ষের পছন্দ হয়েছে, পাত্রকেও আম্বিয়া বেগম আর আজলানের পছন্দ হয়েছে। আফতাব শেখ কোনো মতামত জানায়নি। তিথিরও মনে হলো ছেলেটা মন্দ না, বিয়েটা হয়ে যাওয়াই ভালো। স্যারের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সাহস বোধ হয় জারিফের এই জীবনেও হবে না। আজলান এক বসায় কথা পাকাপাকি করে নিল, দিন তারিখ দেনা পাওনা সব কিছুর হিসেব। আইজা দেখল কেনা বেচার বাজারে তার দাম নেহাতি কম না। তিথিকে সব ব্যাপারে খাপছাড়া দেখে তার রাগ হলো। তাকে আশা দেখিয়ে এখন চুপ করে আছে, সব কিছু হালকাভাবে নিয়েছে। আসলে ব্যথা যার, সে ছাড়া বাকিদের কাছে তা একটা বিরহের গল্প মাত্র। তাই ভাবি তাকে বোঝার চেষ্টা করছে না। তিথি ডোডোকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিল। রাত 9টায় ডোডোর ভাত খাওয়ানোর সময়। আজলান সময় ঠিক করে দিয়েছে। ঠিক সময়ে ভাত না খাওয়ালে এসে চেঁচামেচি জুড়ে দিবে। তিথি আজলানের এসব ভালো লাগছে না। আইজা সেখানে এসে বলল, তুমি কিছু বলবে না ভাইয়া? ভাইয়ার সব কথা সায় দিয়ে যাচ্ছে দেখলাম, তোমাকেও কার্যা করে নিয়েছে নিজের দলে। অনেক চেষ্টা করেছি কাল, ও অনেক খুশি হয়েছে তোমার বিয়ে নিয়ে। আমি অশান্তি চাই না, তাই কিছু বলিনি। বিয়েটা করে ফেলো প্লিজ। পরে যখন তুমি সুখী হবে না তখন তোমার পরিবারের সবাই অশান্তিতে ভুগবে। জারিফ ভাইয়ার কোনো চাকরি নেই এখন, তোমার ভাই ওর হাতে তোমাকে তুলে দেবে কেন? আইজা বলল, তুমি চেষ্টা করছো এত? তিথি বলল, বিশ্বাস না হলে তুমি গিয়ে বলো, আমাকে কেন ঝুঁকিতে ফেলছো? আমি ভাইয়াকে এসব কথা কি করে বলবো? নিজের ভাইকে জমের মতো ভয় পাও, আবার আমাকে ঠেলে দিচ্ছ সেই জমের কাছে। এমনিতে দিন রাত আমার ভুল ধরতে ধরতে কাহিল, সেইখানে এইসবে জড়ালে আমাকে এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে। আইজা বলল, আমি বললে আমাকেও বাড়ি থেকে বের করে দিবে, নয়তো ওনাকে ডেকে এনে অপমান করবে। তুমি তো ভাইয়াকে চেনো, সে মধ্যবিত্ত হতে পারে কিন্তু আত্মসম্মান আছে। তিথি বলল, আমি কোনো প্রকার সাহায্য করতে পারবো না ননদিনী, তাই আমার আশা ছাড়ো। আইজা দু হাতে মুখ ঢেকে বসে পড়ল। ডোডো হামাগুড়ি দিয়ে তার পিঠের উপরে উঠে মাথা ফেলে ডাকল। পিপি। তিথিটাকে টেনে কোলে তুলে নিয়ে বলল, ফুপ্পির মাথা খারাপ, এখন কথা বলবে না। নে খাওয়া শেষ কর ডোডো, অনেক কাজ পড়ে আছে।
আইজা বেরিয়ে গেল রাগ করে। ডোডো আর খেতে চাইল না। তিথি পানি খাইয়ে দিয়ে গাল মুছে দিল, দোল দিয়ে বলল, এবার চুপচাপ ঘুমিয়ে পড়ছো না, মায়ের অনেক কাজ। ডোডো দুপাশে মাথা নাড়ালো। তিথি বলল, ঘুমাবি না? ডোডো তার দিকে চেয়ে রইল। তিথির ঠাপুস ঠুপুস আদর করে বলল, তাহলে চল, বাসন কোসন ধুয়ে দিবি মাকে। ডোডো দুপাশে মাথা নাড়ালো। তিথি বলল, তাও করবি না? তাহলে বসে বসে পড়াশোনা কর। বলে ড্রয়ার থেকে তার জন্য আনা বইটা বের করে দিল তিথি। বইটা আজলান এনেছে ডোডোর জন্য। তিথি ডোডোকে বিছানায় বসিয়ে বইয়ের পাতা উল্টে দিয়ে ডোডোর আঙ্গুল টেনে নিয়ে ছবিতে আঙ্গুল টিপে টিপে বলল, এই দেখ গরু, এটা ছাগল, এটা বানর, এটা সাপ। মাকে যদি জ্বালাস তাহলে এরা এসে গপ করে তোকে খেয়ে ফেলবে। ডোডো ছবির সাথে নাক লাগিয়ে ছবিগুলো দেখছে। তিথি হেসে বলল, ওরে আমার পড়াকো ছেলে রে, কি মনোযোগ দিয়ে দেখছে। ডোডো মাথা তুলে মায়ের সাথে হাসলো। তিথি তার গালে শক্ত চুমু বসিয়ে বলল, পর পর, আমি কাজ ছেড়ে আসছি, বেশি করে পর। তোর স্কুল কলেজে পড়া লাগবে না, সোজা ইউনিভার্সিটিতে যাবি ঠ্যাঙ্গুর ঠ্যাঙ্গুর করে। ছেলেকে জ্ঞান দিয়ে তিথি বেরিয়ে গেল। সে যাওয়ার পর ডোডো বইটা ছিঁড়ে কুটি কুটি করলো। তিথি কাজ সেরে এসে দেখলো ডোডো বইটা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে কাগজগুলো খাচ্ছে। তিথি কপাল চাপড়ে বলল, তোর বাপ তো আমাকে আজ আস্ত রাখবে না ডোডো। এটা কি করলি? পড়তে বলেছি আর তুই চিবিয়ে খেয়ে ফেলছিস। ডোডো কিছুক্ষণ গালে আঙ্গুল রেখে মায়ের দিকে ভীত চোখে চেয়ে রইল। ক্ষণকাল পর লাফিয়ে উঠে বলল, আব্বা। তিথি চমকে উঠে পেছন ফিরতেই আজলানকে দেখে জমে গেল। তারপর দৌড়ে গিয়ে ডোডোর গাল থেকে কাগজগুলি বের করলো। ডোডো তার আঙ্গুল কামড়ে ধরতেই তিথি ঠাস করে চট দিল। ডোডো হাউমাউ করে কেঁদে উঠল। সেই ফাঁকে তিথি সব কাগজ বের করে মেঝেতে ফেলে দিয়ে বলল, তোকে পড়তে দিয়েছি আর তুই এইসব করছিস, পচা ছেলে। ডোডো কাঁদতে লাগলো। আজলান হাতের ঘড়ি খুলতে খুলতে মা ছেলেকে দেখতে লাগলো চুপচাপ। তার চোখ ডোডোর দিকে আর মেঝের দিকে। তিথি ডোডোকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে রেখে বেরিয়ে গেল। আজলান হেঁটে গিয়ে বইটা হাতে নিতেই দেখলো দুটো পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে ডোডো। বইয়ের গায়ে এখনও ডোডোর লালা লেগে আছে। বইটা রেখে কোমরে হাত দিয়ে মেঝের দিকে তাকালো সে। মেঝেতে ভাত আর কাগজের ছেঁড়া ভেজা টুকরা পড়ে আছে। তিথি ডোডোকে আফতাব সাহেবের কাছে রেখে এলো। তারপর মেঝেটা পরিষ্কার করে আজলানের দিকে এক পলক চেয়ে চুপচাপ বেরিয়ে গেল। 16-17 দিনের মতো বাকি আছে বিয়ের। এখন থেকেই বিয়ের যাবতীয় কেনাকাটা লিস্ট তৈরি হয়ে গেছে। নিজ হাতে লিস্টটা লিখতে গিয়ে তিথির হাত কাঁপছিল। যার জন্য এত আয়োজন সে এসব ফিরেও দেখছে না। আম্বিয়া বেগম আর আতিফাকে খুশি দেখালো। আতিফার স্বামীর সাথে বহুদিনের দ্বন্দ্ব চলছে আজলানের সাথে। এই প্রথম জামাইকে বাড়ি আনবেন আম্বিয়া বেগম, তাও অনেক কষ্টে। আতিফা একবার বাচ্চা দুটাকে নিয়ে বাড়ি চলে এসেছিল একা একা, তাও ঝড়ের রাতে। শাশুড়ির সাথে তার কিছুতেই বনিবনা হয় না। সেই থেকে আজলান খেপেছিল বোন জামাইয়ের উপর। কত বড় সাহস! মা বাবা বউ বাচ্চাকে বের করে দিয়েছে, অথচ তার হুঁশ নেই। দুইজনের মধ্যে বহুদিনের রেষারেষি চলল। আতিফার বর জামিলের আর শেখ বাড়িতে আসা হয়নি সেজন্য। আতিফা এবার অনেক জোর করলো। আম্বিয়া বেগমও অনুরোধ করলো, তাই আসার জন্য মত দিয়েছে সে। আজলান যাদের যাদের দাওয়াত করবে তাদের একটা লিস্ট করেছে। তিথি দেখলো বেশিরভাগই আইনের লোক, র্যাবের সদস্য, পুলিশ সদস্য, গোয়েন্দা অধিদপ্তরের লোকজন। বিশাল পরিসরের লোকজনের খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। আজলান জানালো 2500 মানুষের দাওয়াত থাকবে সেদিন। গরু 2টো জবাই করা হবে। সে বড় পরিসরে আয়োজন করতে চাচ্ছে, কারণ তার বিয়ের সময় তেমন কোনো আয়োজন হয়নি। তিথি তা শুনে আইজার ঘরে এলো বলার জন্য। ঘরে আলো নিভানো ছিল। আইজা উপর হয়ে শুয়ে আছে। সে তিথির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে 4 দিন হলো। তিথি ঘরে যায় না, তিথিকেও ডাকে না, ডোডোকেও কোলে নেয় না, এমনকি ঘর থেকে পর্যন্ত বের হয়নি সে। খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে।
এমনকি চুল পর্যন্ত ভালো করে আঁচড়ায়নি এ কয়েকদিন। আম্বিয়া বেগম সারাক্ষণ বকে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তিথি বলল, এই ননদিনী শোনো, তোমার বিয়ে হবে এই এলাকার গ্র্যান্ড ওয়েডিং। খবরদার উল্টাপাল্টা কোনো কাজ করার পরিকল্পনা করো না। তোমার ভাইয়ের নাক কাটা গেলে কারোর নাক আস্ত রাখবে না। আচ্ছা, সারাক্ষণ ঘরে শুয়ে থাকো, বোর লাগে না? তাকাও আমার দিকে। তিথি পিঠে হাত রাখতে আইজা মুখ তুলে তাকালো। চোখ দুটো ফোলা, মুখটা শুকিয়ে সরু হয়ে গিয়েছে। তিথির মায়া হলো, বলল, নিজেকে আয়নায় দেখেছো তুমি? আইজা বলল, দেখতে চাই না। কি বলতে এসেছো বলে চলে যাও। তিথি বলল, তুমি আমার উপর রাগ দেখিয়ে যাচ্ছ এখনো। তোমার কি মনে হয় আমি বললে তোমার ভাইয়া মেনে নেবে? জারিফ ভাইয়াকে তখনই ডেকে আনবে না? অপমান তখন করবেন না? আইজা বলল, আমি কিচ্ছু চাই না। আমি তাকে দেওয়া কথা রাখতে পারিনি, তাই তাকে ডেকে অপমানও করতে চাই না। কি বলতে এসেছো বলো। তিথি তাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, নিজেকে সামলাও তুমি। সবার আগে নিজের কথা ভাবা জরুরি। আমি তোমার ভাইয়াকে বলবো। আইজা নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে বলল, না বলতে হবে না। আমার কারো সাহায্য চাই না। আমি ভাইয়ার পছন্দের ছেলেকে বিয়ে করব। আমাকে দয়া দেখিও না প্লিজ। কেঁদে উঠল সে। তিথি বলল, পিরিতির বড় জ্বালা। আইজার গাল মুছে দিল সে, বলল, জারিফ ভাইয়ের সাথে কথা হয়েছে? আইজা দুপাশে মাথা নেড়ে বলল, ব্লক। তিথি অবাক হয়ে বলল, সোজা ব্লক? তুমি কি কথা দিয়েছো ওকে? চাকরি পাওয়া অবধি অপেক্ষা করব। তিথি কপালে হাত দিয়ে বলল, বাড়িতে এমন ভাই আছে তোমার, তা জেনেও কাউকে কথা দেওয়ার আগে তুমি দুবার ভাবলে না? আইজা কাঁদতে লাগলো হাঁটুতে কপাল ঠেকিয়ে। তিথি বলল, তুমি এমন করলে আমি তোমাকে কোনো সাহায্য করব না ননদিনী। তুমি স্বাভাবিক হও, আমি দেখছি কি করা যায়। আফতাব শেখ এতদিন চুপ ছিল দেখে আজলান ভেবেছে উনি হয়তো বিয়েতে মত দিয়েছেন, কিন্তু হঠাৎ করে তিনি জানালেন, আমার এই বিয়েতে মত নেই। আজলান শুনেও না শোনার মতো চুপচাপ খেয়ে যাচ্ছিল। আম্বিয়া বেগম বললেন, কি বলছো গো, মাথা খারাপ হয়ে গেছে? এমন ভালো ছেলে আর পাবো আমরা? কেন বলছো এসব? আফতাব শেখ বললেন, বলছি তার যথেষ্ট কারণ আছে। আমি এমনি এমনি কোনো কথা বলি না। আজলান খাওয়া থামিয়ে বাবার দিকে চোখ তুলে সোজা সাপটা প্রশ্ন করল, মত কেন নেই তার দুটো কারণ দেখান। আফতাব শেখ বললেন, প্রথম কারণ, আয়জা এই বিয়েতে রাজি নয়। দ্বিতীয় কারণ, আমি ওকে ওর পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাই। আমার কাছে আমার মেয়ের সুখ আগে। ও আমার ছোট মেয়ে, অনেক আদরের। তুমি বাবা মেয়ের মমতার সম্পর্কের মানে বুঝবে না আজলাল শেখ। আজলান রাগত বলল, এসব আপনার চালাকি। আমাকে ঘোল খাওয়ানোর জন্য আপনি হয় গল্প বানাচ্ছেন, নয়তো আপনার মেয়ের সমস্ত ছেলে মানুষই মেনে নিচ্ছেন। কারণ যে করেই হোক আমাকে হারাতেই হবে, আর তাতে আপনি আপনার মেয়েকে ব্যবহার করতেও পিছপা হবেন না। আফতাব সাহেব খেতে খেতে বললেন, আমি আমার সিদ্ধান্তে অটল আছি, থাকবো। আজলান খাওয়ার পা ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, আমিও আমার সিদ্ধান্তে অটল আছি, থাকবো। বলেই সে গটগট পায়ে হেঁটে চলে গেল। তিথিকে কয়েকবার ডেকেছে, ভয়ে সে যাচ্ছে না। শেষমেশ যখন গেল তখন সে আজলানকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনল। শোনো জারিফ, তুমি যেহেতু কোচিংয়ে অনেক ছেলে পেলে পড়াও, তাদের মাধ্যমে হলেও খোঁজ নাও। আইজার সাথে কোনো ছেলের ওঠা বসা বেশি। তোমার হাতে 1 সপ্তাহ সময় আছে। ঘাট ধরে নিয়ে এসো আমার সামনে। বুঝেছো কি বলতে চাইছি? তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি পারবে। ইউ আর দ্য গ্রেট। তোমার অবজারভেশন পাওয়ারের কথা আমি জানি। তদন্ত বিভাগে তোমার জায়গা আমি নিজেই করে দেব। তুমি আমাকে এটুকু হেল্প করো। তিথি কপালে হাত দিয়ে বলল, সর্বনাশ। আজলান কথা বলা শেষে তার উপস্থিতি টের পেয়ে দরজা খুলে টেনে ভেতরে ঢুকিয়ে নিল। ডোডো ঘুমাচ্ছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে। বাবার গায়ের উপর উঠে অনেকক্ষণ বক্সিং খেলার চেষ্টা করেছে, তারপর ক্লান্ত হয়ে এখন ঘুম। তিথিকে ঘরে ঢুকিয়ে এনে আজলান তার হাত ছেড়ে দিল, বলল, কাল থেকে আফতাব শেখকে নজরে রাখবে, কখন কি করছে সব। জারিফকে বলেছি খোঁজ নিতে, এমন কেউ থাকলে ও খুঁজে বের করবে। তুই চেষ্টা করো আইজার কাছ থেকে কিছু জানতে। আচ্ছা, যদি ওরকম কেউ থেকে থাকে যাকে আয়জা পছন্দ করে, তখন তুমি কি করবে? আজলান ঘরময় পায়চারি করতে করতে বলল,
গারদের পেছনে ঘুমানোর ব্যবস্থা করব। শুয়ে পড়ো। তিথি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ছেলেটা যদি তিথিকে ভালোবাসে? পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে ভালোবাসা বেরিয়ে যাবে। তিথি বলল। শ্বশুরমশাই তোমার সাথে পারবে না, চিন্তা করো না। আজলান তার হাত দুটো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সন্দিগ্ধ কণ্ঠে বলল,